হ্যালো শ্রোতা বন্ধুরা, স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। জলপরি। আজকের স্টোরি হলো জলপরি নবম বন্দ্যোপাধ্যায়। 102 জন নিয়ে কারি বা বইয়ের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। তার সঙ্গে বিকাল থেকে মাথা গা ব্যথা জ্বরের সঙ্গে সঙ্গে সঙ্গত করে চলেছে। মাথার মধ্যে কুয়াশা, বইয়ের পরিচিত শব্দগুলো অচেনা অচেনা। সকাল থেকে হাজার চেষ্টা করেও মগজের মধ্যে সটান আর কাবুলখানাকে এক জায়গাতে আনতে পারেনি মনোজ। তাই মিল্টন ও কলজি দুজনেই দুপাশে স্তব্ধ, এক দৃষ্টিতে পরিদিক। এখন আর বিন্দুমাত্র আগ্রহ বোধ করছে না মনোজ। ইংরেজি সাহিত্যের দুই দিকের পাল থাকুক এখনকার মতন নন এন্ট্রিড হয়ে। গোটা দিনের অস্বস্তির পর তাই এই একলা সময়ে মনোজ একটু আগে তার একটা ক্যালপল গিলেছেন। মনে হচ্ছে আরও সময় নেবে, নিক গিয়ে নিজের মতন করে সন্ধেটা কাটাতে পারবো তো তবু। এমন শারীরিক অবস্থা, সামনে 21 ইঞ্চি টিভি প্রয়োজনের চেয়ে বেশি, অত্যন্ত অন্যমনস্ক থাকার জন্য তো বটে। কিভাবে টিউশনি টাকা থেকে বাঁচিয়ে তোলা টাকা থেকে খোকার বোস ইলেকট্রনিক্স থেকে টিভিটা বাড়িতে এনেছে তা শুধু মনোজই জানে। বাবার হাজার আপত্তি, মিটার চড়বে চচ্চর করে ইলেকট্রিক বিলের পাল্লা দিয়ে। এদিকে রিটায়ারমেন্ট হয়ে আসছে, সেসব দায়িত্ব নেবার মতন কাঁধ যথেষ্ট চওড়া কিনা এই বিষয়ে নানা সম্ভব অসম্ভবের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মনোজকে। তারপর অগতির গতি খোকাদা, 8টা ইনস্টলমেন্ট, আরও 2টো বাকি। কিন্তু এই সন্ধে মনোজ তো কাহিল অবস্থা। এক পাশ থেকে আর এক পাশ ফিরতে গেলেই কষ্ট হচ্ছে। দুপুর 2টোয় রুটি আর আলুর মোর্চ বরাদ্দ করেছিল মা। কেমন থাকে দেখেই তবে রাতের জন্য অন্য কিছু। ভাগ্যিস পার্ট 2 ইংলিশ অনার্সের রোল টিফিনকে কাল পরীক্ষায় বসতে হচ্ছে না। ক্লাস টেস্ট হলে হেড অফ দ্য ডিপার্টমেন্টে শান্তিবাবু এইসব দিকে কড়া নজর। সব ছেলে মেয়েকে পরীক্ষা দিতে হবে, কলেজে সুনাম নিয়ে কথা। সেই সুবাদে ধরতে গেলে এখন দিন 5 সময় পাচ্ছে মনোজ শরীরটাকে ঠিক করে নেওয়ার জন্য। অন্যমনস্ক থাকার চিন্তাতে একটা বালিশের ওপর থেকে আর একটা বালিশ চাপিয়ে শরীরটাকে একটু উঁচু করে টেলিভিশনের স্ক্রিনে চোখটা রাখল মনোজ মুখোপাধ্যায়। ঝাপুকুর পাড়ের রোডে ওদের এই 3 পুরুষের পুরনো শ্যাওলা ধরা আদ্যিকালের বাড়িটা দূর অথবা অদূর ভবিষ্যতের মুকুটহীন সম্রাট। আনমোল মাড়ির বিস্কুটের অ্যাডার পর কতগুলো দৃশ্য সিরিজ, পাহাড়ের ঘেরার এক জায়গা, আশেপাশে চোখ জোড়ানো সবুজ আর সবুজ। নদী কি সুন্দর একতারা বাজিয়ে ছুটে চলেছে নিজের সমতলের পানে। অন্য পাশে জঙ্গল উঠে গেছে পাহাড়ের শরীর বেয়ে। সেই জঙ্গলে পথ ধরে হেঁটে চলেছে এক তরুণী, মাথায় কাঠের বান্ডিল। একরাশ বিরক্তি নিয়ে রিমোট টেনে নিয়ে টিভি বন্ধ করতে যাচ্ছিল মনোজ। তার আগে বিজ্ঞাপন শুরু হলো আবার। এবার চিত্র তারকাদের প্রিয় সাবান গন্ধবাহ, শরীর মন দুই রাখে তরতাজা, বিকালে সকালের মতন। চাইলেই আপনিও হয়ে উঠতে পারেন বিজ্ঞাপনের তারকাদের দোসর। কথার পর জলপ্রপাত, প্রপাতের মধ্যে আগুনের রাঙা সাবানের মেয়েটি, গোটা শরীর জুড়ে ফেনিল লাবণ্য, জলপ্রপাতের জলের সাথে মিলেমিশে একাকার। জলের ঢেউ আর
সেই শরীরের ঢেউ মিলিয়ে অদ্ভুত এক ঝংকার ওঠে বাজনা। নেশাডু বাজানোর তালে তালে মনোজের ভিতরে এক ঝংকার উঠে আসতে থাকে। হাতে রিমোট ধরা থাকে হাতে, টিভি বন্ধ, ইচ্ছাটা আর উঠে আসে না। নাচতে নাচতে সুন্দরী জল ছাড়ে। জলপ্রপাত এখন তার পিছনে। জলের পাশে এক পথের পাথরের ওপর দাঁড়িয়ে দুহাত আকাশ পানে ছাড়ালো সেই প্রকৃতির কন্যা। জলের সহচার্যে শরীরের প্রতিটি বাঁক, চড়াই উতরাই আর উপত্যকা স্পষ্ট করে তোলে। মনোজ কেবল অস্পষ্টভাবে বলে ওঠে, প্রভু, নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যায়। দু হাতের মধ্যে এখন কেবল আকাশ, আগুনের মতন, তারার মতন সেই আকাশের প্রিয় সাবানের সমারোহ। এইসব আপনাদের জন্য। ক্যামেরার সামনে হাত বাড়ালো সুন্দরী, এত কাছে যে মৃণাল বাহু পরিষ্কার রোমহীন শৈশবের মতো নিজের অজান্তে এগিয়ে দিল মনোজ ওর ডান হাত। এরপর আশ্চর্য এক কাণ্ড। টিভি প্রভাতে পরিষ্কার ঘরের মধ্যে, মনোজের নাগালে। এবার সেই টিভির বাইরে পা রাখলো। গোটা শরীর থেকে টপ টপ করে পড়ছে হুঁশ। জল নয়, অমৃত রস যেন, ঘোরও লাগে। টিভির বাইরে বাড়িতে দিকে ঠান্ডা জলের স্পর্শ পেল মনোজ। শরীর বরফ, গলা জলের ছোঁয়া পেয়ে বিদ্যুৎ যেন। নাচতে নাচতে সেই আশ্চর্য মেয়েটি ঠিক ওর সামনে দাঁড়িয়ে রইল, এতটাই কাছে যে তার শরীরের সুবাস লেগে যাচ্ছে ঘ্রাণে। মনোজের জ্বর, গা হাত ব্যথা, মাথা যন্ত্রণা সব সরিয়ে দিল কোথায়। টানা টানা দুটি চোখ মিলে হাসি ফুটিয়ে সেই পড়ে তার চাপা কলির মতো গায়ে হাত দিয়ে বুলিয়ে দিল মনোজের কপালে। একটু আগে জ্বর আক্রান্ত, শরীর শারীরিকভাবে বিধ্বস্ত পরীক্ষার্থী মনোজ কেবল প্রার্থী হয়ে স্পর্শটুকুই নিতে পারল। আহা, ঘরে এত সুবাস গন্ধ এলো কোথা থেকে? এইসব কি পৃথিবী? বুক ভরে শ্বাস নিল মনোজ। এমন অসুখ দূর থেকে কি আরো দূরে? নিজের অসুখের সাথে সাথে গোটা পৃথিবীটার অসুখই যেন চাপা পড়ে গেল কোথায়। শুধু বেঁচে থাকার জন্য মুহূর্তটাই চিরধার্য। মনোজ দু হাত বাড়িয়ে দিল অপরূপার দিকে। এইভাবে সমস্ত অন্তত সময় কেটে গেল, আক্ষেপ নেই কোনো। স্যার যেন কি কবিতা পড়তে পড়তে কোথায় যে ভেসে যায়, নিজেই ভাসিয়ে দিয়ে নিয়ে যায়, তা ভেবে পায় না কিছুই। গুড টু এ নাইটাঙ্গেল। পাড়ায় যখন মনে হয়েছিল পাখিটা বুঝি চুপটি করে পাড়ার ঘরের জানলার বাইরে বসে আছে, জানলার গরদে মাথা রেখে ইশারা করছে ওকে বাহিরে বেরিয়ে আসার জন্য। রোদ্দুর আর রঙিন বাতাসের মিলেমিশে কবিতার পাখিটির মতন ডানা মেলে দিতে। গোটা ঘর ভুলে সামনে বসে থাকা বনলতা সেনের ভুলে স্যারের এক আশ্চর্য আকাশ বিহার যেন। অস্বস্তি হয় খুব। তখন ইচ্ছা করে গুনগুন করে ওঠে মোর বীণা, ওঠে কোনো সুর বাজি, না হলে জোর করে কাশি তুলে আনে গলায়। তবে ধ্যান ভাঙে মনোজের। LIC এজেন্ট সমীর কাকুর হাত ধরে ওদের বাড়িতে প্রথম প্রবেশ মনোজদার পড়ানোর জন্য। মহুয়া দিদিমণি বিয়ে হয়ে মালদায় চলে যাবার সময় ক্লাস 11-এ। মারাত্মক শেষ বছরটা কার হাতে বলটা তুলে দিয়ে ইংরেজিটি 20 দিব্যি পায় করতে পারবে সেই ভাবনায়
কমলা স্টোরের এই মালিক জগদীশ হালদার আর তার স্ত্রী রমলার তখন ঘুম নেই। চিন্তার হাত থেকে বাঁচায় সমীর কাকু। LIC এর প্রিমিয়াম নিতে এসে হদিস দেয় ঝাঁ-পুকুরের রোডের মনোজদার। একেবারে বাজার চলতি ছেলেদের মতন নয়, হঠাৎ যেমনটি চাইছেন তেমনি 2-4টি ছেলে মেয়ে পড়ায় পাড়ায়, প্রফেশনালদের মতন তো নয়। সেই শুরু, সপ্তাহের একদিন বুধবার, PK দে সরকার আর শেলি কিটস মনোজদার হাত ধরে। আড়াল থেকে ও পেতে চালচলনের যখন কোনো বিচ্যুতি ধরা পড়ল না, তখন রমলা কনফিডেন্সিয়াল রিপোর্ট গেল স্বামীর কাছে কয়েক মাস পরে। চলবে এই মাসটা। আসলে দুই দিদির স্কুল গণ্ডি পেরোনোর আগে বিয়ে হয়ে যেতে ওকে নিয়ে পড়েছে ওর মা আর বাবা। যে করেই হোক পার করব কলেজ। তারপরে মনোজদার উৎসাহ দিচ্ছে খুবই। সব ঠিকই আছে, কিন্তু এই শেষ বিকেলে মা হঠাৎ নিচ থেকে ডাক দিল কেন বুঝতে পারলাম না। ইলিনা। তখন ছাদের দিকে শিল্পার সঙ্গে স্টেশন রোডের রক্ষিত মিষ্টি ভাণ্ডারে দিবাকর জেঠুর একমাত্র মেয়ে। হ্যাঁ বল। বাড়ি থেকে তো। ওপাশ থেকে শিল্পা। হ্যাঁ বলছি, এত ভয় পাস কেন? বিরক্তি না হয়েও পারল না ইলিনা। ইলি প্লিজ, শুক্রবারে ফিজিক কোচিংয়ের ম্যানেজটা করে দিস। শিল্পার গলায় মিনতি ঝরে পড়ে। আর তুই অভিরূপের বাইকের পিছনে বসে বিশ্ব পর্যটন বের হবে। ইলি, তুই অন্তত এইসব বলিস না। স্যার যা নোট দেবে পরে তোর কাছ থেকে। আর কি বলতে যাচ্ছিল শিল্পা, তার আগেই ছন্দপতনের মতন মায়ের ডাকে পৌঁছালো গেল কানে। ইলি, কোথায় গেলি? চট করে শিল্পাকে বিদায় জানিয়ে নিথর মোবাইলটা মুঠোয় নিয়ে অর্ধেক সিঁড়িতে চলে এলো এলিনা। রমলা ততক্ষণে উঠে এসেছে খানিকটা। সিঁড়ি ল্যান্ডিংয়ের মায়ের মেয়ে মুখোমুখি। সতর্কতার চোখ মেয়েকে একবার জরিপ করল রমলা। কার সঙ্গে কথা বলছিস? প্রায় উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে হাত নাড়ল ইলিনা। ওই শিল্পার সঙ্গে কোচিং ক্লাসের নিয়ে কথা হলো। তাই বল, এখন তাড়াতাড়ি করে এবার নিচে চল। হঠাৎ না জিজ্ঞাসা করলে পারল না ইলিনা। হঠাৎ নয়, মনোজের শরীর খারাপ, একবার দেখতে যেতে হবে। মনোজদার শরীর খারাপ? মায়ের কাছ থেকে কথাটা প্রথম শুনল ইলিনা। এই পর্যন্তই ঠিক আছে, কিন্তু তার জন্য ওকে যেতে হবে কেন? সেই ব্যাপারটা তো মাথায় ঢুকছে না। কথাটা মাকে বলবার চেষ্টা করলো না ইলিনা। আমার একটা নোট ফেয়ার করবার ব্যাপার আছে, কালকে ফেরত দিতে হবে স্যারকে। ওসব বুঝি না, মনোজের শরীর খারাপ, আমি যাচ্ছি, আমার সঙ্গে আসবি। গলার ঝাঁঝ ফুটিয়ে হুড়মুড়ে যেন এসেছিল রমলা, তেমনি নেমে গেলেন নিচে। অগত ইলিনাকেও নামতে হলো। জলই জীবন। সেই কোনো আদিকাল থেকে সভ্যতার জন্মের সঙ্গে জলের সম্পর্ক। নীরস রুক্ষ জমিকেই জল করে তুলছে শস্য শ্যামলা। আপাতত জলের পাশে মনোজ। হাতের মধ্যে ধরা রয়েছে দুটি হাত, কাঁপছে থিরথির করে। উষ্ণতার হৃদয় উষ্ণতার তাজা, জীবন্ত, আবার লাজুক। অস্ফুটত মনোজের প্রার্থনায় জানিয়ে সেই জলপরীর কাছে, এইভাবে আমাকে বিক্ষত হৃদয় করে যেও না হে সুন্দরী। এসেছ যখন, তখন নিতান্তকার এই বেঁচে থাকে আর এই সুন্দরী মনোরম করে তোলে। এই প্রথম মুখ খুলল সেই সুন্দরী। দাঁত নয়,
যেন দুধের সাদা ভাতের দানা। আশ্চর্য এক প্রাণরস যেন কথা হয়ে ঝরে পড়ল তার গলায়। তুমি এত ভয় পাও কেন? কেন যে এত ভয় পাই তা তুমি জানতে? মাথার চুলে বিলি কাটতে কাটতে প্রশ্ন করলো সেই সুহাসন। কেন গো? কেঁপে ওঠে মনোজ। মায়াময়ী দুটি হাত ঘুরে বেরিয়ে জ্বরে পুড়ে যাচ্ছে কপাল, ঘাড় আর দুই গালে। গোটা শরীর জুড়ে অদ্ভুত এক শান্তি নেমে এসেছে এখন এই অবস্থায়। এই কি বলা যায়? এই বাড়ির কর্তা মোহিনী মোহন মুখোপাধ্যায় রিটায়ার করতে চলেছে এই ডিসেম্বরে। আর মাত্র 5 কি 6 মাস, তার মধ্যে ওকে বেছে নিতে হবে ভবিষ্যৎ। দিদির বিয়ে দিতেই ভদ্রলোক প্রভিডেন্ট ফান্ডের তলায় নিয়ে এসে ঠেকেছে। বেহুড়া কেমিক্যালস লিমিটেড পাওনাগণ্ডা কি না দেয়। এরপর হে সুন্দরী, তুমি জিজ্ঞাসা করছো ভয় কিসে? নিরুত্তরে মনোজের মনের কথা যেন পড়তে পারল সেই অপরূপা। ও রুক্ষ চুলগুলোকে আলতো করে ধরে মাথা দুটো কোমল হাতে নিজের দিকে টেনে নিতে থাকলো। এই আকর্ষণে হারিয়ে যেতে লাগলো মনোজ। মনে পড়ে গেল আডেনের কবিতা। তীব্র অশ্লেষের দু হাতের কাছ থেকে পরিপূর্ণতা ভাবে পেতে চাইল মনোজ সেই চিরন্তিকে। কিসের জোর একটা ধাক্কা খেয়ে সংবত ফিরল ওর। দেওয়ালের খুব কাছাকাছি চলে এসেছে। নাক, মুখ আর কপাল দিয়ে জোর করে এই ধাক্কাই ওকে ফিরিয়ে আনল ওদের 12x10 ঘরে। বাইরে বারান্দা, টিউবওয়েল আর ঘরের টিভির আলো মিলে মিশে তৈরি করেছে সেখানে এক নতুন মায়ার জগৎ। ফ্যালফ্যাল করে এদিকে দিকে তাকালো মনোজ। ঘরের মধ্যে ঢুকে যেতে থমকে গেল এলিনার শুদ্ধ সবাই। জেঠিমা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে খোকা, ঘরের মধ্যে এত জল এলো কোথা থেকে? সকলের উপস্থিতি ভুলে দেওয়ায় আবার দেওয়ালের দিকে পাশ ফিরে উত্তর দিল মনোজ, ঝর্ণার জল মা, ঝর্ণার। ও শুকনো মুখটা তখন লেগে আছে প্রশান্তির হাসি। নমস্কার। যদি আপনাদের গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন।